হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণটা দেখবে। এখানে শুরুতেই হচ্ছে আব্দুর রহমানের বাবা কিছু সবজি নিয়ে এসেছিলো। তো সবজিগুলো হচ্ছে আমি কি দেখতেছি সবজিগুলো ফ্রেশ কিনা। সবগুলো সবজি খুলে খুলে দেখতেছি কি কি সবজি আনছে। শীতকাল এমন একটা সিজন যেখানে খুবই মজার মজার তরকারি পাওয়া যায়, আর শীতকালের তরকারি খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। আব্দুর রহমানের বাবা হচ্ছে এখানে সামান নিয়ে আসছে। কি আনছে? নুডলস নিয়ে আসছে এক প্যাকেট। নুডলস আছে, তারপর কি করতে নিয়ে আসছে জানি না। আর এখানে হচ্ছে রুটি নিয়ে আসছে। রুটি আরো আনছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। একটা রুটি হচ্ছে কালি জিরা চাল। সুগার এখানে নিয়ে আসছে সেমাই, লাচ্চা সেমাই। আর এটা হচ্ছে একটা ডেটল সাবান। এটা নিয়ে এসে অলরেডি আমার জন্য, কারণ কেন জানি না ইদানিং সৌদি আরবে আসার পর শরীরটা খুব চুলকায়। তো এটা হচ্ছে আমার জন্য নিয়ে আসছে, বলে এটা দিয়ে গোসল করে দেখো। আর এই যে এটা হচ্ছে একটা টুনা। টুনা মানে কেমন? এটা হচ্ছে মিট টুনা, মানে মাংসের। মিট টুনা মাংস, মাংস টুনাটা। কুমিন পাউডার, জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি শেষ হয়ে গেছিল, তাই বলার পর আবার নিয়ে আসছে। হচ্ছে টুকিটাকি সাবান নিয়ে আসছে সংসারের জন্য। কি করতেছো তুমি এখানে? দুষ্টমি করে মশলা বেশি আইসা দুষ্টমি করে। নামাজ পড়ো। তোমরা নিষেধ করছি এমন নামাজের টাইমে কোনো রকম দুষ্টমি করবা না। তাড়াতাড়ি। এখানে হচ্ছে একটা কাপে চিনি নিয়েছি, আর হচ্ছে গরুর দুধ দিয়ে আজকে চা জল দিয়েছি। গরুর দুধের চা এমনিতেই অনেক মজা লাগে। সৌদি আরবে এসে হচ্ছে সারা রাত সজাগ থাকতে হয়, আর সজাগ থাকলে তো অবশ্যই চা খেতে হবে, তা না হলে হয়তো যে মাথা ব্যথা, সজাগ থাকতে পারবো না। যাও রুটি নিয়ে আসো চা খাইতে। এখানে সন্ধ্যায় নাস্তা করার জন্য হচ্ছে পাস্তা রান্না করছি। তো এখানে তো অনেক পাস্তা, এত পাস্তা তো আমরা খাবো না। তো কিছু পাস্তা হচ্ছে এই বক্সে ভরে আব্দুর রহমানের বাবার বন্ধুদের জন্য নিয়ে যাবে। আমি পাস্তা বক্সে ভরে রেডি করে রাখলাম, যাতে করে ও এসে নিয়ে যেতে পারে। একবারে ব্যাগে বাড়ি প্যাকিং করে রাখলাম। তোমার আব্বু এসে নিয়ে যাবো। কি লো, এসে নামাজ পড়ো। মামি, তো আমাদের খাওয়ার পাস্তাটা হচ্ছে আমি এটার ভিতরে সার্ভ করে নিছি, যেহেতু আব্দুর রহমানের বাবা এখন আসবে নাস্তা খাওয়ার জন্য। এখানে আমি মালটা আর আপেল নিয়েছি কাটার জন্য। তো মালটাগুলো যেহেতু আমি ফ্রিজ থেকে নামিয়েছি, এগুলো খুব ঠান্ডা, তো এগুলোকে আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তা না হলে আমি কাটতে পারবো না ঠান্ডার জন্য। তো কিছুক্ষণ এগুলো ঠান্ডাটা কমুক। এখানে হচ্ছে আমি দুইটা লাউ আনছিল, তো দুইটা লাউতে একটা লাউ রেখে দিছি, আর একটা লাউ হচ্ছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো এটাকে আমি কাটবো।
লাউ কাটতে গিয়ে আমার শাশুড়ির একটা কথা মনে পড়ে গেল। তো তখন কিন্তু আমার নতুন বিয়ে হয়েছে, কি আর 2-1 মাস হবে। তখন আমার শাশুড়ি বলতো, বউ গো বউ, লাউ কাটা হসকাম আর বারাবান্দা রাখকাম। এই কথাটা যে কী জন্য বলতো, যা কাজ করার তা তো শ্বশুরবাড়িতে গিয়ে শিখছি, বা যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু পারতাম নিজের সাধ্য মতো ততটুকু কাজ করারই চেষ্টা করতাম। তারপরে যে শাশুড়ি কী জন্য এই কথাটা বলতো, আজও পর্যন্ত এর মানেটাই খুঁজে বের করতে পারি নাই আমি। মানে এই কথাটা কেন বলতো, কী কাজে বলতো, কী জন্য বলতো, এখনও আমি বুঝতে পারি না এই কথাটার মানেটা কী। শ্বশুরবাড়িতে গেলে যে কোনো মেয়েরই প্রথমে শ্বশুরবাড়ির আচরণ, চালচলন, রীতিনীতি, বাবার বাড়িতে মেয়েরা একরকমভাবে বড় হয়, শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতিতে পড়ে। তো মানিয়ে নিতে কিন্তু অনেক সময়ই একটু কষ্ট হয়ে যায়। তো সেজন্য শাশুড়িরা কেন যে বউদের এই জিনিসটা মেনে নিতে পারে না, একমাত্র তারাই ভালো জানে। শাশুড়ির এই কথাটা কেন মানে না যে একসময় তো তারও শাশুড়ি ছিল, এরকম একটা পরিস্থিতি তাদের জীবনেও গেছে। তাছপাশে আমি করলা ভাজি করব, সেজন্য একটা করলা কেটে নিয়েছি, আর একটা আলু দিয়েছি, কারণ করলাটার সাথে আলু দিলে ভাজিটা কিন্তু মুসমুসে হয়, ভালো লাগে। আর এখানে একটা লাউ নিয়েছি, লাউয়ের সাথে একটা আলু কেটে দিছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আর চিংড়ি মাছ নিয়েছি, মানে লাউ চিংড়ি রান্না করব। ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর এখানে ভাজির সাথে আর লাউ তরকারির সাথে দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এই আজকে আমার রান্নার উপকরণ, রান্না করে ফেলবো এখন। করলা ভাজিটা করার জন্য আমি পেঁয়াজ আর মরিচটাকে তেলে দিয়ে মানে হালকা ভেজে নিয়েছি। তো এখন এর ভিতরেই আমি এই অবস্থায় করলাটা দিয়ে দিব। করলাটা কিন্তু আমি আগে কেটে পানিটা ঝরিয়ে রাখছি। পানি থাকলে কিন্তু ভাজিটা মুচমুচে হবে না। এখন এর ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভাজির সাথে মিশিয়ে নিছি। তো ভাজিটাকে কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব, আর গিয়ে এভাবে মেলে রাখবো। আমি এটাকে একসাথে সুমার করে এর ভিতরে ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে ভাজিটা আমার মুসমুসে হবে না। আর মুসমুসে করে ভাজি করলে হয় কি, মানে ভাজিটা খেতে তিতা লাগে না। অনেক সময় অনেকেই করলা ভাজি খেতে পারে না তিতার কারণে, তো এভাবে ভাজি করলে কিন্তু তিতা লাগবে না। তো কিছুক্ষণ পর পর আমি ভাজিটা নেড়ে দিব। আমি ভাজিটাকে আবারও নেড়ে দিব। অবশ্য ভাজি করতে গেলে তো কিছুক্ষণ পর পর নাড়তেই হবে, না নাড়লে তো পুড়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু ভাজিটাকে মুসমুসে করে নেব। তো দেখছো আমার ভাজিটা কিন্তু মুসমুসে হয়ে আসতেছে। তোমরা এভাবে ট্রাই করতে পারো যারা করলা ভাজি খেতে না পারো, একদমই তিতা লাগবে না এবারে ভাজি করলে। আমি আরেকটু মুসমুসে করবো। আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। এই পাশে আমি লাউ চিংড়িটাও রান্না করে নিয়েছি। আপেল আমার কাছে চুলে খেতে ভালো লাগে, জানি না কার কাছে কেমন, অনেকে হয়তো বাকল সহ খায়, কিন্তু আমার কাছে আপেল চুলে খেতে ভালো লাগে। মানে কেমন জানি চুলে খেলে তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট।
এভাবে মালটা চুলতে কিন্তু খুবই ভয় লাগে। 2বার হাত কেটে ফেলছে এভাবে মালটা চুলতে গিয়ে। কি করব, দাও নিয়ে আসি নাই। না, বাঙালিরা দাও দিয়ে কাজ করে অভ্যস্ত, ছুরি দিয়ে কি কাজ করতে পারি? খুবই সাবধানে কাজ করা লাগে। কতবার যে হাত কাটছি, এ দেখেন ছুরি দিয়ে কাজ করে হাত কেটে ফেলছি। কতবার যে কাটছি কোনো হিসাব নেই। আমার এখন বলতে ইচ্ছে করতেছে আই মিস ইউ, দাও। তবে সবগুলো মালটা এভাবেই কাটবো। তো গাইস, তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু কেউ কোনো লাইক করো না। ভালো হোক বা খারাপ হোক, আমি তো কষ্ট করে ভিডিওটা করি। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।